আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের সান্ধ্যকালীন খবরাখবর নিয়ে। অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এক, বাংলাদেশে অস্থিরতার নেপথ্যে ভারত, এরকমটা বলছে গদি হারানোর আশঙ্কায় মোহাম্মদ ইউনুস। এছাড়া দুই, পাক রাষ্ট্রদূতের পর এবার ঢাকা ছাড়লেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। থাকছে সেই বিষয়ে আলোচনা। এবং এবার বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতির গোপন বৈঠক, খুবই উল্লেখযোগ্য। ভারত থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। তবে শুরুতে বাংলাদেশের দুটো চিকেন নেক কেটে নেওয়া হবে, এরকম হুমকি এবার অফিসিয়াল তরফ থেকে কিন্তু এলো। এতদিন আমরা সাধারণ মানুষরা বলতাম যে বাংলাদেশের উত্তরে রংপুরের দিকে গলার কাছে বাংলাদেশে একটি চিকেন নেক রয়েছে এবং রয়েছে একটি চট্টগ্রামের দিকে। মোহাম্মদ ইউনুস এবং আরও অনেকে বারবার হুমকি দিয়েছে ভারতকে যে আমাদের 7 সিস্টার্স দখল করে নেবে, আমাদের চিকেন নেক কেটে দেওয়া হবে। এবং বাংলাদেশের বেশ কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তি তারা বাংলাদেশের একটি নতুন ম্যাপ জারি করেছিল, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং আমাদের 7 সিস্টার্স সহ সিকিম। তো সেটা কি মেনে নেওয়া যায়? এবার কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি একটি ম্যাপ যেরকম দেখিয়েছেন বা পোস্ট করেছেন, তার সাথে বলেওছেন যে 24 ঘন্টার মধ্যে আমরা ইচ্ছা করলে বাংলাদেশের দুটো চিকেন নেক কেটে দিতে পারি, বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। এটা কিন্তু সরাসরি এবার বাংলাদেশকে একেবারে থ্রেট বলা যেতে পারে যে তোমরা যদি এবার বেশি কথা বলা বন্ধ না করো, এই 7 সিস্টার্সকে নিয়ে বারবার উত্তক্ত না করো আমাদের ভারতকে, তাহলে হয়তো বেঁচে যেতে পারো। কিন্তু যদি এখনও তোমাদের না হয় শান্তি, তাহলে আগামী কয়েক দিনের মধ্যে ভারত কিন্তু তোমাদের এগেনস্টে গিয়ে বড় কিছু ঘটিয়ে দেবে। এখন এই বিষয়টা শোনার পর যদি একটু সুমতি হয় মোহাম্মদ ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের, সেটা অবশ্য আমরাও চাই। তবে দেখা যাক প্ল্যান প্রোগ্রাম কোন দিকে যায়। কারণ আনঅফিসিয়ালি আমরা অনেকবারই বলেছি যে বাংলাদেশ বারবার ভারতে চিকেন নেক নিয়ে বা শিলিগুড়ি করিডোর নিয়ে কথা বলে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ প্রপার বলা যাবে না, কনফ্লিক্ট চলছিল, সেই সময় বারবার পশ্চিমবঙ্গের এখানে চিকেন নেকে বা শিলিগুড়ি করিডোরে প্রবেশ করে যাবে সেনা এবং আমাদের 7 সিস্টার কেটে নেওয়া হবে, এরকম অনেক হুমকি হামকা আমরা সহ্য করেছি। আমরা তার এগেনস্টে অনেক কথাও বলেছি। এবার অফিসিয়ালি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বললেন, অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে এর সঙ্গে জড়িত 7 সিস্টার্সের, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যদি একে একে বলা শুরু করেন এবং সেই দাবি ওঠে, তাহলে কিন্তু বিপদে বাংলাদেশই পড়বে। চলে আসি বাংলাদেশের এই যে অস্থিরতা, তার নেপথ্যে ভারত, এরকমটা বলছে গদি হারানোর আশঙ্কায় মোহাম্মদ ইউনুস। এটা হচ্ছে কি বলবো, দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। নিজে যেচে ভারতের পিছনে লাগার পর এখন ভারত যখন কিছু স্টেপ নিচ্ছে, স্থলবন্দরগুলো বন্ধ করেছে, ব্যবসা অনেকটাই খতম করে দিয়েছে, অনেকটা কেন 95%-এর উপরে শেষ করে দিয়েছে বাংলাদেশের সঙ্গে। আরও অনেক নিষেধাজ্ঞা, ভিসা দেওয়া থেকে শুরু করে সব কিছুতে একটা হ্রাস টেনেছে। সেখানে মোহাম্মদ ইউনুস যদি ভারতের উপর দোষ দেয়, আগে নিজের দিকে তাকিয়ে দেখতে হবে। 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে এলেন, ভারত কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করেনি, শুধু একটা সেফ এক্সিট দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপরেও ভারত কোনো রকম কোনো অফিসিয়ালি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেনি। কিন্তু মোহাম্মদ ইউনুস এই যে আজকে বাংলাদেশের অস্থিরতা, সেই অস্থিরতা তিনি নিজেই শুরু করেছেন, নিজেই তৈরি করেছেন এবং তারাই ভারত বয়কট ডেকেছে। বরঞ্চ ভারত যখন বয়কট করছে বাংলাদেশকে, এই সময় বাংলাদেশের ভারত বয়কটের ডাক যারা দিয়েছিল, তাদের তো আরও ভারতকে সমর্থন করা উচিত, মোহাম্মদ ইউনুসের সমর্থন করা উচিত যে ভারত যা করেছে ভালো করেছে। কিন্তু সরাসরি অ্যালিগেশন লাগাচ্ছে ভারতের উপরে, এটা
সাধারণ মানুষ ভালো করেই জানে বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূস কত বড় ধড়িবাজ একজন লোক। এবার আসি, পাক রাষ্ট্রদূতের পর এবার ঢাকা ছাড়লেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। গত 11 দিন আগে পাকিস্তানের যিনি ছিলেন রাষ্ট্রদূত ঢাকায় কর্মরত, তিনি কিন্তু চলে গেছেন বড় কিছু হওয়ার আশঙ্কায়। আর এবার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, ওনার নাম হচ্ছে ট্রাশিয়ান জেকবসন, উনি কিন্তু এবার চলে গেল ঢাকা ছেড়ে। তার মানে বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিদেশি রাষ্ট্রদূতরা বুঝতে পারছে ঢাকা সহ বাংলাদেশ একেবারেই কিন্তু এই মুহূর্তে নিরাপদ নয়, তাই একে একে ছাড়ছে। দেখা যাক খুব বড় কিছু কি ঘটতে চলেছে। অন্যদিকে সেনা প্রধান কিন্তু আবারও বলে দিয়েছেন কোনোভাবেই করিডোর যেরকম দেওয়া যাবে না রাখাইনে আরাকান আর্মিদের জন্য মানবিক করিডোর, আমেরিকার অঙ্গুলি হেলনে সেরকম চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া যাবে না, যদি দিতে হয় কোনো নির্বাচিত সরকার এসেই দেবে। এই নিয়ে অনেক টালবাহানা চলছে। অনেক টালবাহানার পরেও যেটা মনে হচ্ছে যে আগামী দিন দুয়েকের মধ্যে বাংলাদেশে কোনো একটা বিরাট পট পরিবর্তন আসতে চলেছে। সেটা হতে পারে যে মোহাম্মদ ইউনূসকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে আপাতত একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া। অন্যদিকে মোহাম্মদ ইউনূস বলছে যে আগামী জুন মাসের আগে নির্বাচন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাবাহিনী এবং সেনা প্রধান কিন্তু মনে হয় মোহাম্মদ ইউনূসকে আর তার পদে রাখবে না। অন্যান্য খবর অনুযায়ী বাংলাদেশের কিন্তু 90% উপরে মানুষ এখন সেনাবাহিনী এবং সেনা প্রধানের সঙ্গে, বাকি 10% লোক তো অবশ্যই এগেনস্টে থাকবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান এই মুহূর্তে যদি ক্ষমতা হাতে তুলে নিক না নিক, অন্তত এই সরকারকে উৎখাত করে একটা তত্ত্বাবধায়ক সরকার না নিয়ে আসে, তাহলে বাংলাদেশের মানুষ আরও বড় বিপদে পড়তে চলেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আসতে চলেছে। বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির আলাদা আলাদা গোপন বৈঠক হয়েছে। মোহাম্মদ ইউনূস ডেকে পাঠিয়েছিলেন, ওনার নাম হচ্ছে প্রধান বিচারপতি, উনি দায়িত্ব নিয়েছিলেন 11ই আগস্ট 2024 থেকে। ওনার নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। ওকে, উনি এখন দায়িত্বরত প্রধান বিচারপতি এবং উনি একটি বিদেশ সফরে ছিলেন, সম্ভবত দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন। ওনার সফর কাটছাট করে বাংলাদেশে ওনাকে ফেরানো হয়। মোহাম্মদ ইউনূসের সঙ্গে অফিসিয়ালি বেশ কিছু কথাবার্তা হয়, কারণ বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। যেই সময় 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছিলেন সেই সময় কোনো পদত্যাগপত্র তিনি দিয়ে যাননি। সেক্ষেত্রে পরবর্তী কাউকে একটি প্রধান আসনে বসানোটাই হয়ে যায় গিয়ে সংবিধান বিরোধী। সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা সেনাপ্রধানকে নিয়েও হয়েছে, আলোচনা রাষ্ট্রপতিকে নিয়েও হয়েছে যে রাষ্ট্রপতি তার এখতিয়ারের বাইরে গিয়ে কি ইলিগাল কাজ করেছেন, তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির বিরুদ্ধে যাওয়া যায় কি না, এইরকম ব্যাপারগুলো ঘটেছে। তারপরে আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে গিয়ে সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি রাত্রে দেখা করেছেন, সেখানেও অনেক কিছু আলোচনা হয়েছে। রুদ্ধদ্বার মিটিং, কিন্তু মিটিংয়ের যে পরিস্থিতি গম্ভীর সেটা বোঝা যাচ্ছে, বাট ওভারঅল কী আলোচনা হয়েছে সেটা সামান্য কিছু আভাস ছাড়া আমরা এখনও পাইনি। নজর তো রাখছি, শুধু আমরা নয়, অনেকেই নজর রাখছে, তার থেকেই যতটা খবর বার করা যায় আপনাদের জন্য নিয়ে আসছি। এবার আসি, ভারতের থেকে অস্ত্র কিনতে চলেছে ইসরায়েলের তো একেবারে উলাট পুরাণ। আমরাই তো সারা জীবন বিদেশের থেকে কিনে নিয়ে এসেছি, বিশেষ করে ইসরায়েলের থেকে নিয়েছি, আমরা আমেরিকার থেকেও নিয়েছি, অ্যাপাচি হেলিকপ্টার সহ বেশ কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে। রাশিয়া তো আমাদের সবথেকে বড় রপ্তানিকারী দেশ। এছাড়া আমরা কিনেছি, ব্রিটেন থেকেও কিনেছি, ফ্রান্সের থেকে কিনেছি আমরা রাফেল, আরও অনেক আধুনিক মিসাইল। কিন্তু ইসরায়েলের থেকে আমরা এতদিন কিনেই এসেছি, দিইনি কিছু। এই ভারত পাক কনফ্লিক্টের পর আমাদের যেই অস্ত্রগুলো বিদেশে প্রচুর নাম করেছে, তার মধ্যে আকাশতীর, পিনাকা, এই সমস্তগুলো নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছে। আর ইসরায়েল কিন্তু এবার NIBE বলে আমাদের ভারতীয় একটি ডিফেন্সের জিনিসপত্র তৈরিকারী সংস্থাকে একটা বরাত দিয়েছে, যেটিকে বলা হচ্ছে যে একটা আগামী ভবিষ্যতের দরজা খুলে গেল।
বরাতটা হয়তো খুব বেশি টাকা নয়, 17 পয়েন্ট সামথিং মিলিয়ন ডলারের, বিলিয়ন নয়, মিলিয়ন ডলারের। বাট এটাই কিন্তু একটা রাস্তা খোলার জন্য অনেক বড় উদ্যোগ। এবং কি কিনছে তারা? আমাদের ভারতের NIBE কোম্পানি থেকে তারা রকেট লঞ্চার নিচ্ছে। এবং এই যে ডিলটা হচ্ছে, এই ডিলটা কিন্তু প্রায় ভারতীয় মূল্যে 150 কোটি টাকার খানিকটা বেশি। তো 150 কোটি টাকাটা শুনে হয়তো অনেকে ভাবে যে ডিফেন্স ডিলে 150 কোটি টাকা একটা ময়লার মতো, কিন্তু ওই যে ভারতের থেকে নিচ্ছে, আগামী দিনে আরও অনেক কিছু যেতে শুরু করবে। এটাই কিন্তু একটা শুরুয়াত, এবং এটা আমাদের পক্ষে খুব ভালো। যেরকমটা বলেছিলাম যে চীনের উপর ভরসা হারাচ্ছে সারা পৃথিবী, পাকিস্তান নাক কেটে দিয়েছে চায়নার, তাদের ডিফেন্স সিস্টেম এবং তাদের ফাইটার জেট ইউজ করে কিছুই করতে পারিনি, তাদের ড্রোন ইউজ করে কিছু করতে পারিনি, তাদের গর্ব PL-15 মিসাইল ইউজ করে কিছু করতে পারেনি, ভারতকে ফাটেইনি। সেখানে ভারত যেরকম 100% একেবারে রুখে দিয়েছে তাদের আক্রমণ, সেরকমই 100% একেবারে ঘর মে ঘুসকে মারেঙ্গে বলে মেরেছে। তো এইখানেই ভারতের সম্পর্কে, পাকিস্তান সম্পর্কে যারা ঠিকঠাক খোঁজখবর রাখেন, ওই অল ইন সোশ্যাল মিডিয়া ওরকম নয়, তাই না? খাজা আসিফ বলেছিল না, ডিফেন্স মিনিস্টার, যে 5টা ফাইটার জেট কোথায় ফেলেছেন আপনারা, CNN-কে বলেছিল যে আমরা সোশ্যাল মিডিয়াতে সব আছে। তো সেরকম তো আর ডিফেন্সের বড় বড় যারা স্টেক হোল্ডার, তারা তো ওই সব সোশ্যাল মিডিয়া দেখে চলে না, তারা একেবারে বাস্তববাদী। তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে এটাই বুঝতে পেরেছে ভারতের ডিফেন্স সিস্টেম অত্যন্ত ভালোভাবে কাজ করেছে, তাই চাহিদা বেড়েছে। বলে রাখি, বাংলাদেশের যারা এয়ারফোর্সের লোকজন, সেনাবাহিনী, তারাও কিন্তু ভারত পাকিস্তান সম্পর্কে খোঁজখবর নিয়ে তারা যথেষ্ট ভালোভাবে জানে যে ভারতের সক্ষমতা কতটা। তাই বাংলাদেশের সেনাবাহিনী কোনো মতেই ভারতের সেনাবাহিনীর সঙ্গে ময়দানে লড়তে নামবে না, বরঞ্চ ভারতের সেনাবাহিনীকে সঙ্গে নিয়েই তারা বাংলাদেশের একটা পরিবর্তনের পথে হাঁটবে, এরকমটা মনে করা হচ্ছে। এবার আসি খুব ইন্টারেস্টিং খবর, S-400কে রাশিয়ার থেকেও ভালোভাবে অপারেট করেছে ভারত। শুনে অবাক লাগছে না? S-400 তৈরি করেছে হচ্ছে গিয়ে রাশিয়া। এর আগে রেকর্ড ছিল রাশিয়া 220 কিলোমিটার দূরবর্তী কোনো একটি ফাইটার জেটকে বা এয়ারক্রাফটকে বা মিসাইলকে ধ্বংস করেছিল, ইন্টারসেপ্ট করেছিল। যত সামনে আসবে, মানে এই একই S-400-এর ব্যাটারির একটি মিসাইল যদি 50 কিলোমিটারের মধ্যে আসা কোনো বস্তুকে টার্গেট হানে, সেটা হবে 100%। যদি 200 কিলোমিটার দূরে সে থাকে, তাহলে সেটা 99%। এরকম 300 কিলোমিটারে সেটা হয়তো 98%, 400 কিলোমিটারে গিয়ে সেটা হয়তো চান্স অনেক কমে গিয়ে হয়তো 80% চান্স থাকবে, কারণ ওটা এক্সট্রিম লিমিট। তো সেই ক্ষেত্রে 225 কিলোমিটারের মতো টার্গেটে সর্বোচ্চ আঘাত হেনেছিল S-400 রাশিয়ার। এবার 315 কিলোমিটার দূরে পাকিস্তানের একটি অ্যাওয়াক্স বিমান, যেটা গিয়ে অনেক বড় রাডার লাগানো থাকে, সমুদ্রের তলদেশে কী আছে সেটাও জানতে পারে, এবং আর্লি ওয়ার্নিং ইনফরমেশান কালেক্ট করা হয়, কোথায় কি মুভমেন্ট হচ্ছে, জাহাজ কোথা থেকে আসছে, কি আসছে। এর জন্য অ্যাওয়াক্স একটি বিমান তারা ওড়াচ্ছিল। পাকিস্তানের হাতে অনেকগুলো উন্নত প্রযুক্তির অ্যাওয়াক্স আছে, যার মধ্যে গোটা 2-1 ধ্বংস হয়েছে গ্রাউন্ডে এবং একটা আকাশে। তো একটি অ্যাওয়াক্সকে 315 কিলোমিটার দূরে গিয়ে আমাদের S-400-এর একটি মিসাইল আঘাত এনেছে এবং সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এইখান থেকেই উঠে আসছে যে S-400-কে রাশিয়ার থেকেও ভালোভাবে আরও কিন্তু অপারেট করতে সক্ষম হয়েছে। যদি হয়তো রাশিয়া হলেও পারতো, কিন্তু ভারত আরও অ্যাকুরেসির সঙ্গে কাজটা করেছে, এবং এটা একটা S-400-এর ইতিহাসের রেকর্ড হয়ে থাকলো যে যারা তৈরি করেছে তাদের থেকেও বেটার পারফর্ম করে দেখিয়েছে ভারত। তো সেটা ভারতের কাছে খুব গর্বের। এছাড়া S-400-এর মতো একটি নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে আমাদের ভারত, যেটা কিনা S-400-এর থেকেও বেটার হতে পারে, যার নাম দেওয়া হয়েছে কুশ। এবার কুশ নামটা কোথা থেকে এসছে? রামায়ণের যে রামের 2 ছেলে লব কুশ, সেই কুশ এয়ার ডিফেন্স সিস্টেম এবার ভারত কিন্তু লঞ্চ করতে চলেছে। DRDO তৈরি, অবভিয়াসলি ভালো হবে। এতদিন আমরা DRDO বা হ্যালকে অতটা বিশ্বাস করিনি, বা ভারতের নিজস্ব যেই ডিফেন্স কোম্পানিগুলো আছে তাদেরকে ভাবতাম হ্যাঁ তৈরি করে,
হবে হয়তো। এবার তো প্রমাণ পেয়ে গেলাম যে আমাদের ভারতে তৈরি করা যে এয়ার ডিফেন্সই হোক, মিসাইলই হোক, সেটা কতটা অ্যাকুরেসির সঙ্গে তার কাজ করতে পারে, এবং গর্বে আমাদের বুক ফুলে ওঠাই উচিত। তো এই ছিল খবরাখবর। আরও যা যা খবরাখবর থাকবে আপনাদের সামনে নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। টাটা।